জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে দেশে ১৪১টি মব হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫২ জন, আহত ২৮৯ জন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য। মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও থামছে না নৈরাজ্য। অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন ৫ আগস্টের পর বেশিরভাগ মব হামলার ঘটনাই পরিকল্পিত। নিরাপত্তা শঙ্কায় নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ। সম্প্রতি রাজধানীর উত্তরায় দিনে দুপুরে মব তৈরি করে চেষ্টা করা হয় আবাসিক হোটেল দখলের। মোটরসাইকেলে এসে বিশৃঙ্খলা তৈরি করে দুর্বৃত্তরা। এর আগে মে মাসে ধানমন্ডিতে স্বৈরাচার সরকারের দোষর রয়েছে দাবি করে একটি বাড়িতে জোর করে ঢুকতে চায় একদল তরুণ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ২২ জুন উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার ঘটনায় আবারও সামনে আসে মবের দৌরাত্ম্য। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে, সারা দেশে জানুয়ারি মাসে ২১টি মবের ঘটনায় ১২ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। ফেব্রুয়ারিতে নিহত ৮ ও আহত ৩৪ জন। মার্চে ৩৯টি ঘটনায় উচ্ছৃঙ্খল জনতার হাতে নিহত ১৩ ও আহত ৯৬। এপ্রিলে ২৭টি মবের ঘটনায় ১০ জন নিহত এবং আহত ৫৩। আর মে মাসে মবের বিশৃঙ্খলার ঘটনা ৩৬টি এবং নিহত ৯, আহত ৬৮ জন। মব জাস্টিসের নামে হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। সরকার এক বিবৃতিতে এ ধরনের বিশৃঙ্খলায় জড়িত চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও থামছে না মব সন্ত্রাস। যারা মবের সাথে জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন বা ঋতুপূর্ব আপনারা দেখেছেন। সুতরাং ভবিষ্যতে এটি আর সংগঠিত হোক সেটি আমরা প্রত্যাশা করি না, বাট যদি কেউ এটি করার প্রয়াস রাখে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, কয়েক মাস আগেও হামলার কারণে পুলিশ সদস্যদের মাঝেই নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি এখনো। এই পরিকল্পিত আক্রমণকে মব দিয়ে কিন্তু আসলে কাটিয়ে ওঠা যাবে না। সুতরাং আমরা যেটা বলতে চাই যে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর জোরালো এই বিবৃতির দেশ বাংলাদেশ না, ব্যবস্থা গ্রহণ করতে হবে, কঠোর এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা। মব সন্ত্রাসকে মানবাধিকার লঙ্ঘনে গুরুতর দৃষ্টান্ত উল্লেখ করে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র সহ একাধিক মানবাধিকার সংস্থা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিদ্যা এবং পুলিশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে বিশেষজ্ঞরা বলছেন বেশিরভাগ মব হামলা পরিকল্পিত, এ নিয়ে আপনার অভিমত কি? সবাইকে আমাকে এখানে যুক্ত করার জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। আমি প্রথমে যেটা মনে করি যে মব ভায়োলেন্স একটা মানে মানবাধিকারের বিবর্তিত একটা কর্মকাণ্ড। এটা কখনো একটা সমাজের মধ্যে প্রত্যাশিত না। এখন এই একটা সমাজের মধ্যে কখন এই ঘটনাটা ঘটে, এখন একটা সমাজের মধ্যে আমরা দেখলাম যে গত জুলাই আগস্ট পরবর্তী সময়ে মানুষ কিন্তু মানে কি ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ ভাবে বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স করছে। মব ভায়োলেন্সের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যেটা আইনগতভাবে একেবারে নিন্দনীয় এবং জঘন্য একটা অপরাধ, এবং এটাকে আমরা ঘৃণিত অপরাধ হিসেবে আমরা চিহ্নিত করি। কারণ কোনো আইনের কোনো ব্যক্তি যে হোক না কেন তার অপরাধের অনুযায়ী তার আইনগত ব্যবস্থা হতে পারে, কিন্তু ব্যক্তি বিশেষ যখন আইন তুলে নেয় তখন সমাজের অথবা রাষ্ট্রের যে প্রতিফলনটা ঘটে সেটা হচ্ছে যে আইনের যে নিয়ন্ত্রণের মধ্যে মানুষ আছে অথবা আইন শৃঙ্খলা যে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে সেটাকে রিপ্রেজেন্ট করে না। এবং পাশাপাশি সামাজিক বিশৃঙ্খলা, রাজনৈতিক বিশৃঙ্খলাও কিন্তু কি করেছে, এই মব ভায়োলেন্সকে বেশি পরিমাণ ত্বরান্বিত করেছে। রাজনৈতিক সুষ্ঠুতা এবং রাজনীতির সমাধানগুলি যদি আমরা সুন্দরভাবে এখনো না করতে পারি, এই ধরনের ভায়োলেন্সের অ্যাক্টিভিটিস হবে এবং অপরাধীরা এই ধরনের সুযোগ করে বরং নিচ্ছে, এবং যার ফলে এর প্রেক্ষিতে যে সমস্ত ব্যক্তি সন্ত্রাসীরা এই কাজগুলি করছে তাদেরকে আমরা এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ তাদেরকে আইনের আওতায় এখন আনতে পারি নাই, যার ফলে এই সুযোগের কারণে পূর্ববর্তী শত্রুতা, রাজনৈতিক শত্রুতা হতে পারে। আপনি যেমনটি বলছিলেন, তো মব হামলা ঠেকানোর ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? মব ভায়োলেন্সের ক্ষেত্রে যেটা হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই একটা কুইক রেসপন্স টিম থাকতে হবে,
সেটা কারণ মব ভাইলেন্স গুলি যতটুকু হয় এটা আরবান ওরিয়েন্টেড হচ্ছে, মানে গ্রামের তুলনায় শহরাঞ্চলগুলিতে বেশি হচ্ছে, যার ফলে হচ্ছে যে একটা কুইক রেসপন্স টিম যদি থাকে এবং মব ভাইলেন্সের ক্ষেত্রে সাধারণ মানুষকে, নাগরিক জীবনে যারা যাপিত জীবন যাপন করে তাদেরকে সচেতনতার জায়গা থেকে বিভিন্ন ধরনের আমাদের কমিউনিটি বেস আমরা কিছু কাজ করতে পারি। সেই কাজগুলো সচেতন এটা অ্যাওয়ারনেস বিল্ডিং করার ক্ষেত্রে অথবা অ্যাওয়ারনেস তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং আইনের দিক থেকে পুলিশকে একটা কুইক রেসপন্স টিম গঠন করে যে তাৎক্ষণিকভাবে এটা প্রতিহত করা যায় এবং সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় যদি আনা যায়, তাহলে এটা একটা ভালো ধরনের ইম্প্যাক্ট তৈরি করবে বলে আমরা মনে করি থাকি। জি, ডক্টর ওমর ফারুক, আপনি তো আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছিলেন, কিন্তু যারা ভুক্তভোগী আসলে তাদের সুবিচার পাওয়ার সুযোগ আছে কিনা? অবশ্যই এটা হচ্ছে যে তাদের যারা ভাইলেন্সের শিকার হচ্ছে তারা চরম পরিমাণে ভিকটিম, এবং এই ভিকটিমদেরকে যে তাদের যে সুযোগ সুবিধা, তাদের যে তারা যে ধরনের ভিক্টিমাইজেশনের শিকারটা হয়, এর ফলে যে রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে কি করে হার্মটাকে রিপেয়ার করতে হবে, যে ক্ষতিটা তার হয় সেটা শারীরিক হোক, মানসিক হোক, আইনগতভাবে যে ক্ষতিটা হয় সেটা রাষ্ট্রকে করতে হবে। এবং এই ক্ষেত্রে রাষ্ট্রের যেটা উচিত, যারা মব ভাইলেন্সের শিকার হবে তাদেরকে কম্পেনসেট করা উচিত, ক্ষতিপূরণ দেওয়া উচিত। বাংলাদেশে এটা নাই, উন্নত দেশে কিন্তু এগুলোকে অ্যাড্রেস করা হয়। হয় ক্ষতিপূরণ দুই দিক থেকে হতে পারে, যারা মব ভাইলেন্স সংগঠিত করছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে তাৎক্ষণিকভাবে, আরেকটা হচ্ছে রাষ্ট্রে প্রণোদনা দিতে হবে ওই ভিকটিমকে। যদি দেওয়া হয় তাহলে এই হারটা কিছু পরিমাণ রিপেয়ার করা যেতে পারে, এবং এটা একটা নতুন ধরনের বিষয় এবং আইনগতভাবে এটা করা যায় এবং জাজমেন্ট অনুযায়ী সেটা নিয়ে আসা যেতে পারে, যার ফলে যারা মব ভাইলেন্স করবে পরবর্তীতে তারা তখন করবে না, তখন অর্থনৈতিক ক্ষতির তারা শিকার হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে ভিকটিমকে, এবং রাষ্ট্রকেও যখন প্রণোদনা দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এবং এই ক্ষতিপূরণটা কিন্তু ইন্টারন্যাশনাল আমাদের ইউনাইটেড নেশনসের যে ভিকটিমসদের যে অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামগুলি আছে এই জায়গাগুলিতে এটা সুস্পষ্টভাবে অ্যাড্রেস করা আছে, হোয়ার আমরা বাংলাদেশের ক্ষেত্রে অদ্যাবধি এটা ইন্ট্রোডিউস করি না। এটা হচ্ছে জাতিগতভাবে আমাদের দুর্ভাগ্য, এবং এটা আমাদের করা উচিত। যদি এটা আমরা করি অনেকাংশে এখান থেকে আমরা রেহাই পেতে পারবো বলে আমি মনে করি। ডক্টর ওমর ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কুমিল্লা মুরাদনগরে ধর্ষণের ঘটনা এবং তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার 4 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে কুমিল্লার আমলি আদালত 11-র বিচারক মমিনুল হক রিমান্ড মঞ্জুর করেন। আদালতে 4 জনের রিমান্ড চেয়ে আবেদন করেন মুরাদনগর থানার এসআই রুহুল আমিন ও কুমিল্লা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান। এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ফজর আলী পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 26 জুন রাতে মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় গ্রেপ্তার সুমন, রমজান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক সহ স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং ফজর আলীকে মারধর করে। 28 জুন ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে 9ম দিনের বৈঠক চলছে। সকাল 10:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় এ বৈঠক। শুরুতেই কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ঐকমত্য গড়তে ধারাবাহিক আলোচনা চলছে, প্রতিদিনই নির্দিষ্ট বিষয়ে আলোচনা হচ্ছে, সবাইকে এক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এই আলোচনা পরস্পরকে জানতে বুঝতে কাজে দেবে। সব রাজনৈতিক দল একসাথে সিদ্ধান্ত নিতে পারলে বিষয়টি ইতিবাচক হবে। অসম্পূর্ণ আলোচনা পরের দিন হচ্ছে না। দলগুলোকে নিজেদের মধ্যে জোটের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে। শহীদদের ত্যাগ সবাইকে বিবেচনায় রাখারও আহ্বান জানান আলী রিয়াজ। এর আগে বুধবার ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ও নির্বাচনী আসনের সীমানা নির্ধারণের বিষয়ে একমত হয় সব রাজনৈতিক দল। তবে এর গঠন প্রক্রিয়া নিয়ে জানায় ভিন্নমত। জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সরকারের এমন সব পদক্ষেপ নেওয়া উচিত যেটা দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনে। জানান, সতর্কতার সঙ্গে আগামী রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ যাতে মসৃণ রাখা যায় সেই পথেই হাঁটছে বিএনপি। আলোচনা করে নীতিমালা চূড়ান্ত করার আহ্বান জানায় বিএনপি। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অভিযোগ করেন, বড় মোবাইল কোম্পানিকে সুযোগ করে দিতে টেলিকম নীতিমালা গ্রহণ করা হয়েছে। বড় মোবাইল কোম্পানিকে
এন্টারপ্রাইজ ব্রডব্যান্ড বাজারে প্রবেশ করতে দিলে ছোট কোম্পানিগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং একচেটিয়া পরিবেশ তৈরি হবে। এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি নির্বাচনের প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রংপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদ সদস্য কে হবেন তা ঠিক করবে দল, আর দল এমপি নির্বাচন করলে আরও বেশি স্বৈরশাসক তৈরি হবে। এ পদ্ধতির কারণে সংসদীয় আসনের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। এ সময় দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, গণতান্ত্রিক শক্তির ঐক্য না হলে ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। একটা লোক একটা এলাকায় কাজ করছে দীর্ঘদিন, মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এই করতে করতে সে ধীরে ধীরে নেতা হয়। যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। পবিত্র আশুরা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাজিয়া মিছিলে ব্যাগ বহন ও আতশবাজি ফোটানো যাবে না বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। সকালে পুরান ঢাকার হোসেনি দালানে আশুরা উপলক্ষে নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এসব জানান তিনি। মোহাম্মদ সরওয়ার বলেন, আশুরার দিন হোসেনি দালান এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। আশপাশে চেকপোস্টেও জোরদার করা হবে নিরাপত্তা। উঁচু ভবনগুলোয় সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে। কাউন্টার টেরোরিজম ইউনিটের ডগ স্কোয়াডও থাকবে। পর্যাপ্ত সিসি ক্যামেরা ও সাইবার পেট্রোলিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। আশুরা উপলক্ষে 10 তারিখের মধ্যে রাজধানীতে মোট 25টি তাজিয়া মিছিল হবে। যথাযথ গুরুত্বের সাথে পবিত্র আশুরার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা হবে। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফ এর কমান্ডার সহ অন্তত 2 জন নিহত হয়েছে। সেনাবাহিনীর অভিযান এখনও চলছে। 4 দিন ধরে উপজেলার দুর্গম পাহাড়ে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সকাল 6:30টার দিকে রুমার পাইন্দু ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে 2 জন নিহত হয়। অভিযানে ঘটনাস্থল থেকে 3টি এসএমজি, 1টি রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। তবে নিহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। 4 দিন আগে রুমাতে 2 জন কেএনএফ এর সদস্য আত্মসমর্পণ করে। রাজধানীর মোহাম্মদপুরে কবজিকাটা গ্রুপের অন্যতম সদস্য বাবু খান ওরফে টুন্ডা বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার বিকেলে নড়াইলের লোহাগড়ায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে র্যাব। এ সময় র্যাব 2 এর অধিনায়ক খলিদুল হক হাওলাদার জানান, কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী আনোয়ারের সহকারী ছিলেন বাবু। আনোয়ারকে গ্রেপ্তারের পর মোহাম্মদপুর এলাকায় এককভাবে রাজত্ব শুরু করেন তিনি। বিরোধের জেরে নারী, শিশুসহ সব বয়সী মানুষের উপর হামলা চালাতেন বাবু। তার বিরুদ্ধে 4টি হত্যা চেষ্টা, 2টি ডাকাতি, 2টি মাদক ও 2টি দস্যুতার মামলা রয়েছে। 24 ফেব্রুয়ারি বাবুকে গ্রেপ্তার করা হলেও 2 মাস 10 দিন পর জামিনে বের হন তিনি। চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে 8 মাসের বেশি সময় পরিষদে যাচ্ছেন না 8 ইউপি সদস্য। এতে প্রায় অচল হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। বন্ধ হয়ে গেছে উন্নয়ন প্রকল্প সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এই অবস্থায় বিপাকে পড়েছেন সেবাগ্রহীতা ও সুবিধাভোগীরা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিদের দ্বন্দ্বের কারণে বন্ধ সব কার্যক্রম। 8 মাসের বেশি সময় ধরে ব্যাহত উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এছাড়া জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সেবা না পেয়ে দুর্ভোগে পড়েছেন নাগরিকরা। দলবল করবে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যাই কিছু করবে বাইরে করবে, তাহলে এই গরিব গেলে তো ছিনিমিনি খেলাটা তাদের এখতিয়ার নাই। ইউনিয়ন পরিষদে না যাওয়ায় হচ্ছে না কোনো উন্নয়ন প্রকল্প সহ মাসিক সভা। এতে বন্ধ প্রায় পরিষদের সব কার্যক্রম। সমস্যার সমাধানের দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসী। আমগালা আনতে পারছে না, মাথায় করে করে আমলি আসছি,
এই রাস্তার লেগে এই রাস্তাগুলা সমস্ত হয় না, এটা বিশাল ক্ষতি হয়েছে আমার। ইউপি সদস্যদের দাবি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতি বন্ধের প্রতিবাদে পরিষদে যাওয়া বন্ধ করেছেন তারা। যতবার আমরা ইউনো অফিসে ডিসি অফিসে যতবার অভিযোগ দিয়েছি, চেয়ারম্যান মহোদয় যখন শুনেছে তখন তারপরে আমাদের উপরে সে চড়াও হয়েছে এবং আমরাকে হুমকি দিচ্ছে। তবে সব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান জানিয়েছে ইউপি সদস্যরা সহযোগিতা না করায় বেকায়দায় পড়েছেন তিনি। তারা যেহেতু মৌখিকভাবে আসছে না, তখন আমি ইউনো স্যার এবং ডিডিএলজি স্যারের কাছে পরামর্শ নিলাম। তারা বলল যে তুমি লিখিতভাবে করো। লিখিতভাবে আমি 3 বার নোটিশ করেছি, তারা অনুপস্থিত। জনপ্রতিনিধিদের দ্বন্দ্ব মেটাতে আলোচনায় বসেও ব্যর্থ হয়েছে প্রশাসন। এই অবস্থায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমাধানের চেষ্টা করেছি তাদের ভিতরে কি সমস্যা আছে। পরবর্তীতে যে রেজাল্ট আমি জেনেছি তাদের কাছ থেকে যে আসলে তারা সম্মত হচ্ছে না। বিষয়টি নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ জেলা প্রশাসক স্যারকে আমি জানিয়েছি। আমাদের পরবর্তী যেটা বিধিমূলক ব্যবস্থা স্যারই নেবেন। চেয়ারম্যান ও সদস্যদের বিরোধের জেরে বঞ্চনা ও দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত এর সমাধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজারের বড়লেখা ও শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে নারী শিশুসহ আরও ৭১ জনকে পুষিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে পাল্লাথল পুঞ্জি এলাকা থেকে ৪৮ জন ও সিন্দুর খান সীমান্ত থেকে ২৩ জনকে আটক করেছে বিজিবি। ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতরা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। আটকদের মধ্যে ৪৮ জনকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটকরা কুড়িগ্রাম, যশোর, বাগেরহাট, বরিশাল ও নোয়াখালী সহ বিভিন্ন জেলার বাসিন্দা। এ নিয়ে মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৮৬ জনকে পুষিন করেছে বিএসএফ। বাংলাদেশে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ঋণের সুযোগ বেড়েছে। উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য আগে বিদেশি কোম্পানি ১০০ টাকা বিনিয়োগ করলে ৫০ টাকা ঋণ নিতে পারত। এখন তা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। বুধবার এক প্রজ্ঞাপনে এসব কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উৎপাদন বা সেবা কার্যক্রমে ৩ বছরের বেশি সময় ধরে নিয়োজিত বিদেশি কোম্পানিগুলো এই বর্ধিত ঋণ নিতে পারবে। প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা আধুনিকায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারবে। তবে ঋণ নেওয়ার ক্ষেত্রে ঋণ নীতি ও সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, পুনর্বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই মূলত ঋণের সুযোগ বাড়ানো হয়েছে। দেশে ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান আসলাম আলম। তিনি বলেন, সময়মতো দাবি পরিশোধ না করার কারণেই সংকটে পড়েছে বিমা খাত। বুধবার রাজধানীর মতিঝিলে আইডিআরএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব জানান। চেয়ারম্যান জানান, কোম্পানিগুলোর আর্থিক কাঠামো, সম্পদ ও দায়সহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে ঝুঁকির মাত্রা নির্ধারণ করা হয়েছে। জীবন বীমা খাতে ৩৬টি কোম্পানির মধ্যে মাত্র ৬টি ভালো অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। আইডিআরএ চেয়ারম্যান জানান, বীমা খাতে অপরিশোধিত রয়েছে ৬,৯৪৮ কোটি টাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।